ওকে, দেখো দিস ইজ বেসিক্যালি সুপারপজিশন থিওরেম প্রবলেম, ঠিক আছে? সো ওই যেই পয়েন্টে আই নট বের করতে বলছে, হ্যাঁ, ওই আই নটটাকে এখানে কয়টা সোর্স আছে ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে দুইটা সোর্স আছে, সো যে কোনো একটা সোর্সকে তোমার অফ রাখতে হবে আর আরেকটা সোর্সকে তোমার অন রেখে যেই পয়েন্টে কারেন্ট বের করতে বলেছে ওই পয়েন্টে তোমাকে কারেন্ট বের করতে হবে। ওকে, সো আমরা কারেন্ট সোর্সকে বেসিক্যালি আমরা ওপেন করে দেই, ঠিক আছে? আর ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করি। ওকে, রেজিস্ট্যান্সের ভ্যালু 4 ওহম মাইনাস 2j ওহম কত 10, angle 0। সো এই প্রবলেম। তো এখন আমরা ইয়েতে চলে যাই, I1 ধরেছে এটাকে I2, সো আমরা হচ্ছে সুপারপজিশন থিওরেম করছি এই প্রবলেমটা। ইউজ দ্য সুপারপজিশন থিওরেম টু ফাইন্ড আই নট ইন দ্য সার্কিট ইন ফিগার 10.7। সো ইয়োর 10.7 ফিগার ইজ দিস। সো প্রথমেই তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আই নট। তো আই নট তোমাকে বের করতে হলে তোমাকে সুপারপজিশন থিওরেমের নিয়ম হচ্ছে যে কোনো একটা সোর্সকে অফ রাখতে হবে। তো আমি যদি এই কারেন্ট সোর্সটাকে অফ রাখি তো বেসিক্যালি এটা ওপেন সার্কিট করে দিতে হবে। আর এইখানের যেই আই নটের ভ্যালু এটাকে আই নট প্রাইম ধরতে হবে। ওকে, সো আমাকে এই পোর্শনটাকে মুছে ফেলতে হবে। সো এটা কারেন্ট সোর্সটাকে আমি ওপেন করে দিচ্ছি। তো আমার অ্যাক্টিভ হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা। অ্যাক্টিভ হচ্ছে আমার এই ভোল্টেজ সোর্সটা, ঠিক আছে? আর কারেন্ট সোর্সটাকে আমি ওপেন করে দিয়েছি। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আই নট প্রাইম। সো এখানে আই নট প্রাইম বের করতে হলে ইউ হ্যাভ টু ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফার্স্ট। তুমি ভোল্টেজ সোর্স জানো, তাহলে যেহেতু এই ভোল্টেজ সোর্স থেকে এই কারেন্টটা বেরোচ্ছে, দিস মাস্ট বি ইয়োর সাপ্লাই কারেন্ট। তো তুমি যদি এই পোর্শনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারো তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইউ উইল গেট আই নট প্রাইম। সো এই জিনিসটাই দেখবা যে ওখানে করেছে, ঠিক আছে? ওই দেখো ইকুইভ্যালেন্ট জেড বের করেছে, টোটাল জেড। তো জেড কীভাবে বের করেছে দেখো, এইখানে এইটা যদি বাদ পড়ে যায় তাহলে এটা ইন সিরিজ, তাই না? তার মানে 8 প্লাস J10 এটা হচ্ছে এইখানের ইম্পিডেন্স। তো এই ইম্পিডেন্স আর এই ইম্পিডেন্স দুইটা প্যারালালে আছে। তো এই দুইটা প্যারালালে, তাই না? তার সাথে এটা সিরিজে। তো দেখো এই দুইটা ভ্যালুকে প্যারালাল করেছে, এই যে মাইনাস জে এত আর 8J10, তাই না? 8J10 এই দুটাকে প্যারালাল যদি করো তাহলে এই পুরো ভ্যালুটা টাইমস এটা ডিভাইডেড বাই এই পুরো ভ্যালুটা প্লাস এটা, না? এই দেখো তাই করেছে এখানে, তাই করেছে না? সো জেড তুমি পেয়েছো। এটার সাথে আবার কি আছে? ক্যাপাসিটর আছে, মাইনাস 2J ওহম আর 4, ওই দুটা কি সিরিজে? সিরিজে। তাহলে
ওই সিরিজ যখন করছো তার মানে এই দেখো আই নট এর ইকুয়েশন যখন বের করেছে ওই যে এই জেড এর ভ্যালুটা এটার সাথে দুইটাকে অ্যাড করে দিয়েছে 4 মাইনাস জে টু। এই যে এখানে 4 আছে না, 4 আর এখানে মাইনাস জে টু, তার মানে এইটা হচ্ছে এই পুরোটা মিলিয়ে তোমার জেড, এটা হচ্ছে জেড, জেড এটা আর এটা ইন সিরিজ। যদি সিরিজে থাকে তাহলে 4 মাইনাস টু জে প্লাস জেড, এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স, আর টোটাল ভোল্টেজ হচ্ছে তোমার এটা, তাহলে এই ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স উইল গিভ ইউ কারেন্ট আই নট প্রাইম। সো এটাই তোমার এই যে এইখানে করেছে, এই জায়গাটাতে করেছে, ঠিক আছে, আই নট প্রাইম। ওকে, সো আই নট প্রাইম তুমি এখান থেকে পেয়ে যাও। এখন তোমার এই ফার্স্ট পোর্শন শেষ। নাও তোমার এই সেম সার্কিটে এখন তোমার ভোল্টেজ সোর্সকে অফ করতে হবে। যেহেতু আগের বার তুমি ভোল্টেজ সোর্সকে অন রেখেছিলে, এবার ভোল্টেজ সোর্সকে অফ করতে হবে, কারেন্ট সোর্সকে অন করতে হবে। এই দেখো কারেন্ট সোর্স এখানে বসিয়েছে আর ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করে দিয়েছি, এই ভোল্টেজ সোর্সটা শর্ট করে দেওয়া হয়েছে। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আই নট ডাবল প্রাইম, ওটার নাম দিতে হবে, ওই ব্রাঞ্চের কারেন্টের নাম দিতে হবে আই নট ডাবল প্রাইম। ওই আই নট ডাবল প্রাইমকে তোমাকে আবার ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে। সো এখন আমি যদি ক্যালকুলেট করে বের করি, তাহলে কিভাবে করব? এই দেখো এটা, সো ভোল্টেজ সোর্সকে আমি শর্ট করে দিয়েছি আর এখানে কারেন্ট সোর্স আছে, তো এখানে আমার তিনটা লুপ আছে। তো এটাকে আমি ইজিলি মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারি। মেশ অ্যানালাইসিস ইউজ করে আমি I1, I2 অ্যান্ড I3 বের করতে পারি। I2 বেরোলেই বেসিক্যালি আমার আই নট ডাবল প্রাইম বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে I3 দেওয়া আছে, I3 ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, তাই না? যেহেতু এখানে কারেন্ট সোর্স আছে, I3 এর ভ্যালু সেম ডিরেকশন, I3 ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। সো I1 আর এই দুটার রিলেশন বের করো, সো ওখান থেকে তুমি I2 ইজিলি ক্যালকুলেট করতে পারবা। এই যে এইখানে তোমার মেশ 1-এ তোমার হচ্ছে গিয়ে KVL অ্যাপ্লাই করেছে, মেশ 1 হচ্ছে এটা, এখানে KVL অ্যাপ্লাই করলে I1 টাইমস 8 ওহম, I1 মাইনাস I3 ইন্টু J10, এটা হচ্ছে কি এখানের ভোল্টেজ, I3 এর ভ্যালু জানো, বসিয়ে দিলে তুমি এখানের ভোল্টেজ পেয়ে যাবা। আর এখানে হচ্ছে I1 মাইনাস I2 টাইমস মাইনাস J2, দ্যাট শুড বি ইকুয়াল টু 0। সো ওখান থেকেই এই ইকুয়েশনটা পায়, ঠিক আছে। আর মেশ 2 থেকে তোমার আরেকটা ইকুয়েশন আসবে এইটা। সো মেশ 2-তে তুমি যদি ইকুয়েশন লিখো তাহলে এখানের ভোল্টেজ প্লাস এখানের ভোল্টেজ প্লাস এখানের ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 0। সো এইখান থেকে এই ইকুয়েশনটা পেয়েছে। সো এই দুইটা ইকুয়েশনকে তারা সলভ করেছে, I3 এর ভ্যালু আমি 5 জানি। সো I3 এর ভ্যালু এখানে বসায় দাও, তাহলে ইন টার্মস অফ I1 I2, ইন টার্মস অফ I1 I2 থাকবে, তাই না? সো এই দুটাকে তুমি ক্রেমার্স রুল ইউজ করে সলভ করলেই I2 এর ভ্যালু তুমি পেয়ে যাবা। আর I2 শুড বি ইকুয়াল টু মাইনাস আই নট ডাবল প্রাইম। ওকে, এই দেখো, যেহেতু ছোট ইকুয়েশন ওরা ক্রেমার্স রুল এখানে ইউজ করে নাই, সাবস্টিটিউশন মেথড দিয়ে করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু এটা 0, ওই সাবস্টিটিউশন মেথড বসিয়েই তোমার সলভ করে দিয়েছে। ক্রেমার্স রুল তুমি চাইলে ইউজ করতে পারো, এখানে সমস্যা নেই। সো এই দেখো I2 এর যে ভ্যালু পেয়েছে এটার সামনে নেগেটিভ বসিয়ে দিলে আই নট ডাবল প্রাইম পেয়ে যাবা। তো আই নট ডাবল প্রাইম পেয়ে গেছো, আই নট প্রাইম পেয়ে গেছো, এই দুটাকে যোগ করলে তুমি আই নটের ভ্যালু পাবা। ওই আই নটটাই হচ্ছে সুপারপজিশন কারেন্ট, ঠিক আছে। সো দিস ইজ দ্য ওয়ে টু সলভ।
এভাবেও তুমি প্রবলেম সলভিং করতে পারো, ঠিক আছে, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে। বিভিন্ন থিওরেম অ্যাপ্লাই করে যে কোনো কমপ্লেক্স সার্কিট তোমরা সলভ করতে পারো, বাট তোমাকে বুঝতে হবে যে কোনটা ইউজ করলে তুমি ইজিলি সলিউশনটা বের করতে পারবে। হ্যাঁ, ওই তো থিওরেম কোনটা ইউজ করছো ওটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। সো এভাবে করে তোমরা বেসিক্যালি প্রবলেম সলভিং করবা, ওকে। সো ইজি, এই সুপারপজিশন খুবই ইজি, আশা করি এটাতে কোনো প্রবলেম হবে না, এটা তোমরা পারবা। আর এই যে প্র্যাকটিস প্রবলেম আছে এটা বাসায় প্র্যাকটিস করো, পিছনে বইয়ের অনেক প্রবলেম আছে এরকম, ওই প্রবলেমগুলো যদি সলভ করো তাহলে এরকম অঙ্কে আর তোমাদের সারা জীবনে ভুল হবে না। হ্যাঁ, সো এখানে সুপারপজিশন দিয়ে আরও অঙ্ক করা আছে, যেমন ধরো এটাতে কি করেছে, এটাতে 3টা সোর্স আছে। সো 3টা সোর্স থাকলে তোমাকে কি করতে হবে, since the circuit operates at 3 different frequencies omega equal to 0 for the DC voltage source, one way to obtain a solution is to use superposition, which breaks the problem into single frequency problem. So we let V naught is equal to V1 plus V2 plus V3. So basically 3টা ভোল্টেজ সোর্স আছে, যে কোনো একটাকে বন্ধ রেখে বাকি দুটাকে ইয়ে করে তোমাকে ওই ভি নট একবার বের করতে হবে, ওইটার নাম দাও ভি নট প্রাইম বা V1, ঠিক আছে, ওরা V1 নাম দিয়েছে। তারপর আরেকটা সোর্সকে অফ করে আরেকটা সোর্সকে অন করবা যখন তোমার V2 নাম দিয়েছে। এরকম করে 3টা সোর্সকেই যখন অন অফ করা হয়ে যাবে, এই 3টার ভোল্টেজ শুড বি ইকুয়াল টু তোমার সুপারপজিশন ভোল্টেজ, ঠিক আছে। সো এটাই এখানে করেছে, ঠিক আছে। সো V1 ইজ ডিউ টু 5 ভোল্ট ডিসি ভোল্টেজ সোর্স, তার মানে 5 ভোল্ট ডিসি ভোল্টেজ সোর্সকে অন রেখে বাকিগুলাকে ওরা কি করেছে, সরি V1 অ্যান্ড V2, ঠিক আছে, V1 অ্যান্ড V2কে অন রেখেছে। হ্যাঁ আসো, ও আচ্ছা না, এটা বলছে যে এই যে ইকুয়েশনটা, এই 3টা ভোল্টেজ সোর্স থেকে বেসিক্যালি এই ভি নটটা পেয়েছে, ঠিক আছে। এক সেকেন্ড একটু দেখি, ঠিকই আছে যেটা বলছিল। এখন দেখো, টু ফাইন্ড V1 উই সেট টু 0 অল সোর্সেস এক্সের, আচ্ছা দেখো এখানে আমি একটু ভুল বলেছিলাম, দেখো এইখানে তুমি যেই সোর্সটা অন রাখবা ওটা অন, আর বাকি যতগুলা সোর্স আছে সব কটাকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, একটাকে চালু রাখতে হবে, ঠিক আছে। আবার যখন ওইটা দিয়ে তুমি ভি নটের ভ্যালু বের করে ফেলেছো, ভি নট প্রাইম ধরো এটার নাম, তখন আরেকটা সোর্সকে তুমি অন করবা বাকিগুলোকে বন্ধ রেখে, নিয়ে আবার ওই পয়েন্টের ভি নট ডাবল প্রাইম বের করবা, নিয়ে থার্ডটাতে আবার যাবা, থার্ডটাতে গিয়ে আবার ভি নট ট্রিপল প্রাইম বের করবা। এই 3টা ভোল্টেজের যোগফল শুড বি ইকুয়াল টু তোমার সুপারপজিশন ভোল্টেজ, ঠিক আছে। সো এটাই এখানে করেছে, এখানে এটাই করা হয়েছে, এই যে টু ফাইন্ড V1 উই সেট টু 0 অল সোর্সেস এক্সেপ্ট 5 ভোল্ট DC source. We recall that at steady state a capacitor is an open circuit to DC, while an inductor is a short circuit to DC. There is an alternative way of looking at this. Since omega is equal to 0, j omega L is equal to 0.
and 1 by j omega c is equal to infinity. Either way, the equivalent circuit is as shown is 10.14a. তো 10.14a যদি আমি দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 10.14a এরকম দেখতে। তো বেসিক্যালি কি হচ্ছে এখানে? দেখো এই কারেন্ট সোর্সকে আমি ওপেন করে দিচ্ছি যখন আমার এই অ্যাক্টিভ এই ভোল্টেজটা অ্যাক্টিভ, তাই না? এটাকে ওপেন করছি আর এটাকে শর্ট করছি। সো এটাকে শর্ট করা মানে এখানের ভোল্টেজ তোমার 0, তাই না? বেসিক্যালি তোমার কারেন্ট কখন 0 হবে? যখন তোমার ওখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই। দাঁড়াও কীভাবে বলি এটা, দাঁড়াও V is equal to Vm sin omega t, তাই না? So I is equal to Im sin omega t, ঠিক আছে? সো এখন এই কারেন্টটা কখন 0 হবে? ভোল্টেজ কখন 0 হবে? যখন তোমার ওমেগার ভ্যালু 0, সাইন 0 0, তাই না? সাইন 0-র ভ্যালু কি 0 না? তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তো আমি এই দুটাকে অফ করতেছি, তাই না? কারেন্ট সোর্স আর ওই এই পাশের ভোল্টেজ সোর্সকে। তো দুটাকে অফ করতে হলে আমার 0 বানাতে হলে বেসিক্যালি ওমেগা তোমার এখানে 0, কোনো ফ্রিকোয়েন্সি নাই, ঠিক আছে? এখন তোমার যদি ওমেগা 0 হয়ে যায়, এই যে এইখানে যে ইন্ডাক্টর আছে, এই ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্স কি? ওমেগা এল, তাই না? ওমেগা এল না? সো ওমেগার ভ্যালু যদি 0 হয়, 0 টাইমস এল, তোমার জেড এল এর ভ্যালু তখন 0 হয়ে যাচ্ছে না? বুঝতে পেরেছ? জেড এল এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এই ইন্ডাক্টরটা এখানে থাকবে না এই সার্কিটে, বুঝতে পেরেছ? এখন আরেকটা জিনিস হচ্ছে ইন্ডাক্টর থাকবে না, রাইট? ইন্ডাক্টরটা শর্ট হয়ে যাবে, ওকে? কারণ এখানে ভোল্টেজ সোর্স কি শর্টেড না, তার মানে এইটা ডাইরেক্টলি এইখানে কানেক্টেড হয়ে যাবে। ইন্ডাক্টরের ভ্যালু 0 ধরে নাও, ওখানে কোনো ইন্ডাকটেন্স নাই, হ্যাঁ? কারণ এটা 0 হয়ে গেছে, ইন্ডাকটেন্স 0, রিঅ্যাকটেন্স 0, তার মানে কিন্তু ওইখানে ওপেন সার্কিট বা এরকম কিছু না, ওকে? মানে ওইখানে কোনো ইন্ডাকটিভ ভ্যালু নাই, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমার সার্কিটটা দেখতে এরকম হবে। আর কারেন্ট সোর্স কি, এটা ওপেন না? ওপেন। তারপরে এইখানে কি রেজিস্টিভ পার্ট আছে না? এখানে তো ফ্রিকোয়েন্সির সাথে কোনো রিলেশন নাই, তাহলে রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে? তারপর ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স কি ইনফিনিটি হয়ে যায়? ইনফিনিটি হয়ে গেলে কি হবে? মানে ওখানে একটা তোমার ভোল্টেজ ড্রপ থাকবে, রাইট? দেখি তো, ও ইনফিনিটি হয়ে গেলে তো ওপেন হয়ে যায়, রাইট? সো ইনফিনিটি কি ওপেন? হ্যাঁ ওপেন, ঠিকই আছে। দেখো, সো ক্যাপাসিট্যান্স যে ইয়েটা আছে, সো জেড সি ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি, তাই না? ওমেগার ভ্যালু আমার 0 না? তাহলে 1 বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি না? ইনফিনিটি কি? যদি তোমার একটা ভোল্টেজ সোর্স থাকে
আর এটা যদি ওপেন সোর্স থাকে, সো বেসিক্যালি এখানে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আছে না, তার মানে ওখানের ভ্যালুটা বেসিক্যালি ইনফিনিটি, তাই না? তো তুমি ওইটাকে ওপেন সার্কিট হিসাবে কনসিডার করতে পারো, যে জায়গাটায় তোমার ইম্পিডেন্স ইনফিনিটি। এই যে এটা ওপেন সার্কিট না, এর কন্ডাকশন তো হয় না, তাই না? সো ওই দুই টার্মিনালে তুমি কত ভোল্টেজ পাবা? এই সাপ্লাই ভোল্টেজটাই পাবা, রাইট? কিন্তু এইখানের রেজিস্ট্যান্স কি? ইনফিনিটি। তার মানে তোমার এই পয়েন্টে তোমার এই যে ক্যাপাসিট্যান্সের ইম্পিডেন্স বের করেছো ইনফিনিটি। ইনফিনিটি মানে ওই জায়গাটায় ওপেন সার্কিট, ঠিক আছে? সো এই কারণে এই জায়গাটা তোমার ওপেন সার্কিট। সো এই কারণে এই জায়গাটা তোমার ওপেন সার্কিট, ঠিক আছে? দেন এইখানে একটা রেজিস্টিভ ভ্যালু আছে, তারপরে এখানে একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে? সো এইখানের কারেন্টটা তোমাকে বের করতে বলছে। এখানে কারেন্ট না, সরি, এইখানের ভোল্টেজ বের করতে বলছে, ঠিক আছে? সরি, এটা না, এইখানের ভোল্টেজ বের করতে বলছে। সো প্রথম রেজিস্টারের মান হচ্ছে 1 ওম, দ্বিতীয়টা হচ্ছে 4 ওম, আর এখানে আছে 5 ভোল্ট। তাহলে তুমি ইজিলি ভি নটের ভ্যালু বের করতে পারবা, ভি নট প্রাইম, তাই না? ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারো, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? সো একটা গেল। তো আরেকটা কীভাবে বের করব? এখন ওই 5 ভোল্টকে তোমার শর্ট সার্কিট করতে হবে, আর আরও একটাকে তোমার ওপেন সার্কিট করতে হবে বা শর্ট সার্কিট করতে হবে, করে তোমাকে আবার ওই ভি নটের ভ্যালু বের করতে হবে। দেখো ওরা কি করেছে, এই দেখো ওরা 10 অ্যাঙ্গেল 0 নিয়েছে, মানে পরবর্তী ভোল্টেজ সোর্সটা নিয়েছে। সো 10 অ্যাঙ্গেল 0 কোনটা? এই যে এইখানে যে ভোল্টেজ সোর্সটা আছে 10 cos 2t v, তাই না? সো এটাকে আমি যদি অ্যাঙ্গেল ফর্মে লিখি তাহলে বেসিক্যালি 10 অ্যাঙ্গেল 0 আসে, হ্যাঁ? সো 10 অ্যাঙ্গেল 0 দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করেছে, কারেন্ট সোর্সকে ওপেন করে দিয়েছে আর ওইদিকের ভোল্টেজ সোর্সকে শর্ট করেছে, ঠিক আছে? তাহলে তোমার সার্কিট দেখতে কীরকম হবে? সো তোমার এই সার্কিটটা দেখতে এরকম হবে, ঠিক আছে? সো এইটাকে তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা। ওই 1 ওমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে ওটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? স্যার এখানে আবার নোড ইউজ করলে অনেক সহজে করা যাবে। ওখানে একটা নোড পয়েন্ট ধরে নিচে রেফারেন্স নোড ধরে করলেও সলভ করা যাবে সহজে। এটা সুপারপজিশন। এটা সুপারপজিশন, তো এটা যেহেতু সুপারপজিশন, সো আর তোমাকে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, সো তোমাকে একটু ইয়ে করে করতে হবে এটা। ওই যে ওরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিয়েছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিলে তুমি এইখানে কত কারেন্ট ফ্লো করছে তুমি এটা পেয়ে যাবা। সো ওই কারেন্ট টাইমস তোমার এখানে রেজিস্ট্যান্স করলে তুমি এখানে ভোল্টেজ পেয়ে যাবা, ঠিক আছে? ভোল্টেজ ডিভাইডার রুলও ইউজ করতে পারো, সমস্যা নাই, বাট এই ইকুইভ্যালেন্ট জেড বের করাটা ইজি মনে হচ্ছে। এইটা আর এটা প্যারালালে আছে, এটা আর এটা, সো প্যারালালে ক্যালকুলেট করে এটার সাথে যোগ করে দিলে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবা। সো ভোল্টেজ ডিভাইডেড বাই দিস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সাপ্লাই কারেন্ট পাওয়া, সাপ্লাই কারেন্ট টাইমস 1 ওম করলেই তুমি ওই V2 ভোল্টেজ বা ভি নট ডাবল প্রাইম এটা পেয়ে যাবে। আর থার্ড কেসে তোমার বাকি দুইটা ভোল্টেজ সোর্সকে তুমি শর্ট করেছো আর কারেন্ট সোর্সটাকে তুমি অ্যাক্টিভ রেখেছো, তাহলে সার্কিটটা দেখতে ওই রকম হয়। তো ওখান থেকে তুমি ওই 1 ওমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা তুমি বের করবা, ঠিক আছে? সো এটাও ইজি।
এখানে তুমি এই দুইটাকে প্যারালাল করে এটার সাথে যদি সিরিজে আনো তাহলে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ হয় না? সো এই ব্রাঞ্চের কারেন্টটা তুমি যদি বের করে ফেলো তাহলে কিন্তু এই 1 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ এটা বের করতে পারবে। কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে এই পাশের কারেন্টটা তুমি ইজিলি বের করে ফেলতে পারো। সো এই কারেন্ট পেয়ে যাওয়ার পর জাস্ট 1-এর সাথে এটাকে গুণ করে দিলেই তুমি ওইখানের ভোল্টেজটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে তাই করেছে। V2 বের করেছে, ও আচ্ছা ওটা আগের প্রবলেমের। এই যে Z1 বের করেছে -2 আর 4কে তারা প্যারালাল করেছে। ওই দেখো -2 আর 4কে প্যারালাল করেছে, নিয়ে 1-এর সাথে যোগ করে দিয়েছে। দেখো দেখি তো 1-এর সাথে যোগ করেছে নাকি। 10, হ্যাঁ এই যে 1-এর সাথে যোগ করে দিয়েছে। যখন I1 কারেন্ট বের করেছে দেখো এটা বেসিক্যালি তোমার এইখানে আসো, ওই যে -2 যে আছে না প্যারালাল 4 এটা করেছে 4 ওহম, এত ওহম 4 ওহম এটাকে করেছে, এইটাকে যোগ করেছে তোমার 1 ওহমের সাথে। সো এই যে এই পোর্শনটাকে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করে এটার সাথে যোগ করেছে। সো এটাকে যদি যোগ করো তাহলে এইটাকে আমি একটা টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বলতে পারি না? তাহলে আমার সার্কিটটা দেখায় এরকম। এরকম দেখায় না? সো এইটা হচ্ছে আমার একটা জেড, আর এইখানে হচ্ছে আমার আরেকটা জেড। ঠিক আছে, আর এইখানের কারেন্টটা আমি জানি তোমার 2 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই I1 কারেন্টটা আমি কীভাবে বের করব? I1 ইজ ইকুয়াল টু তোমার ওই যে Z2 এর যে ইম্পিডেন্স ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 টাইমস তোমার 2 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা করেছে। সো এই I1টা পেয়ে গেলা যখন, এই I1 তুমি যদি 1-এর সাথে গুণ করে দাও 1 ওহমের সাথে, এই যে I1 পেয়ে গেছো না এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট পেয়ে গেছো। ঠিক আছে, এই যে এই ব্রাঞ্চের কারেন্ট I1 পেয়ে গেছো। সো এখন এটাকে আবার যদি ভেঙে লেখো তাহলে তো এই সার্কিটটাই আসে, তাই না? সো ওখানে প্রথম রেজিস্ট্যান্স কি আছে? 1 ওহম। তাহলে ওই 1 ওহমের সাথে তুমি যদি I1কে গুণ করো তাহলে তুমি V0 পেয়ে যাবা। ঠিক আছে, সো 3টা ভোল্টেজ যখন পেয়ে যাবে, 3টা ভোল্টেজকে যোগ করলে তুমি হচ্ছে গিয়ে সুপারপজিশন ভোল্টেজটা পাবা। একটু লেন্দি প্রসেস, যেহেতু 3টা ভোল্টেজ সোর্স, যত ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকবে ওটার উপর ডিপেন্ড করে তোমার প্রবলেম বড় হবে। ঠিক আছে, সো এইভাবে করতে হবে তোমাদের। হ্যাঁ, ক্লাস তো মাত্র শুরু করলাম। ঠিক আছে, ওই যে ওইভাবে করে তোমার সুপারপজিশন ভোল্টেজ বের করেছে। আর ওরা অলওয়েজ তোমার হচ্ছে গিয়ে টাইম ডোমেনে বা ফ্রিকোয়েন্সি ডোমেনে অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, সো তোমরা ওইটা মেনটেন করার চেষ্টা করবা। পরবর্তীতে এইখানে আরও একটা সুপারপজিশনের অঙ্ক আছে 2টা ভোল্টেজ সোর্স দিয়ে। সো এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, এটা পারবা, 2টা যেহেতু ইজি। ঠিক আছে, তার পরবর্তীতে তোমার আরেকটা সোর্স ট্রান্সফরমেশন আছে। তাহলে এইটা আমরা 5-10 মিনিটের ব্রেক দিয়ে তারপর স্টার্ট করব। আচ্ছা দেখো, সোর্স ট্রান্সফরমেশন তো বেসিক্যালি আমরা ডিসি সার্কিটে সোর্স ট্রান্সফরমেশন অলরেডি দেখেছি। সো উই নো হাউ আ সোর্স ট্রান্সফরমেশন ওয়ার্কস। ঠিক আছে,
নর্মালি তোমার যদি একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স যদি একটা সিরিজে থাকে, ওটাকে আমরা একটা কারেন্ট সোর্স আর একটা প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে? তো জিনিসটা এরকম। এরকম একটা ভোল্টেজ সোর্স আছে আর এটার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে একটা লোড। ঠিক আছে? সো এটা ধরো 5 ভোল্ট, এটা 2 ওহম, আর এটা ধরো আর লোড। ঠিক আছে? সো এই দিকের এই ভোল্টেজ সোর্স আর এই রেজিস্টার, এইটাকে আমরা রিপ্লেস করে একটা কারেন্ট সোর্স আর একটা প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারি। সার্কিটটা হবে তখন এরকম। এরকম। তো কীভাবে করব? এখানে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। তাহলে এই পোর্শনটাকে আমি যদি এইটা দিয়ে রিপ্লেস করি, তাহলে আই হ্যাভ টু ফাইন্ড দ্য কারেন্ট ফার্স্ট, তাই না? সো ভি বাই আর উইল গিভ মি দ্য কারেন্ট। ঠিক আছে? সো এখানে ভোল্টেজ হচ্ছে 5 আর রেজিস্ট্যান্স হচ্ছে 2, তাহলে কারেন্ট পেয়ে যাব 2.5, তাই না? 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে? আর রেজিস্ট্যান্স 2 ওহম। তুমি যখন এটাকে রিপ্লেস করবে তখন এটা বেসিক্যালি এই পোর্শনটাকে তুমি সরিয়ে ফেলছো। সো এইটাকে তুমি রিপ্লেস করছো। সো এটাকে যখন রিপ্লেস করছো তোমার বেসিক্যালি তোমার একটা কারেন্ট সোর্স আর ওই রেজিস্ট্যান্সটা তোমার ইন প্যারালাল চলে আসে। ঠিক আছে? ধরো এখানে জিনিসটা এরকম। সো এই পোর্শনটাকে আমি ইকুইভ্যালেন্ট এই পোর্শনে কনভার্ট করতে পারি। বুঝতে পেরেছ? সো একটা ভোল্টেজ সোর্স তার সাথে যদি একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে, তাহলে ওই পোর্শনটাকে আমরা কনভার্ট করতে পারি একটা কারেন্ট সোর্স, তার সাথে ওই রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে আসবে। ঠিক আছে? সো আবার তুমি এইখান থেকে আবার এটাতেও কনভার্ট করতে পারো। দেখো কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স করলে এই ভোল্টেজটাই পাওয়া, আর তখন এই রেজিস্ট্যান্সটা তোমার ইন সিরিজে চলে আসবে। বুঝতে পেরেছো? ভাইস ভার্সা। এটার থেকে এটাতে কনভার্ট করতে পারি, এটার থেকে এটাতে কনভার্ট করতে পারি। এই প্রিন্সিপালটাই আমরা সোর্স ট্রান্সফরমেশনে ইউজ করব। ঠিক আছে? তো এই যে এইখানে বলেছে যে Vs ইজ ইকুয়াল টু ZS IS। জেড যেহেতু আমার এখানে রিয়েল অ্যান্ড ইমাজিনারি বোথ পোর্শন আছে, এই কারণে ইন টার্মস অফ ইম্পিডেন্স আসবে। সো ভি শুড বি ইকুয়াল টু জেড টাইমস আই। সো এইটাকে আমরা লিখতে পারি IS ইজ ইকুয়াল টু ভি বাই জেড। ঠিক আছে? আইটাকে যদি সাবজেক্ট মানে লেফট হ্যান্ড সাইডে রাখি তাহলে ভি বাই জেড লিখতে পারি, তাই না? তো এই দেখো, এই যে ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ ইম্পিডেন্স, এইটাকে আমরা বেসিক্যালি একটা কারেন্ট সোর্স আর একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করতে পারি। এটাই এখানে দেখিয়েছে। আবার এটার থেকে এটাকে রিপ্লেস করে আনতে পারি, আবার এই সার্কিট থেকে এই সার্কিটেও আমরা আনতে পারি। ঠিক আছে? সো এই দুইটা জিনিস ইউজ করে আমরা এই সার্কিটটা সলভ করব সোর্স ট্রান্সফরমেশন করে। তো এখানে দেখো, ক্যালকুলেট Vx ইন দ্য সার্কিট। Vx কোথায়? এই 10 ওহম রেজিস্টারের ভোল্টেজ কত এইটা তোমাকে বের করতে বলেছে। তো এইটা তুমি কত ইজিলি করতে পারো
বেসিক্যালি সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে এটা এখন দেখবা। দেখো এইখানের ভোল্টেজ আমি বের করতে চাই, তো এই রেজিস্ট্যান্সটা এখানে এটার সাথে এমনভাবে আছে যে তুমি ক্যালকুলেট করতে পারছো না ফার্দার, তাই না? তাহলে এইটাকে আমি যদি একটা কারেন্ট সোর্স আর একটা এই রেজিস্ট্যান্সটা প্যারালালে নিয়ে আসি, তাহলে এই প্যারালাল রেজিস্ট্যান্সটা আমার ক্যালকুলেট করতে ইজি হবে না? তো এই কারণে এই পোর্শনটাকে আমি একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব। আমি এইখানে রেজিস্ট্যান্সের ভ্যালু জানি, এখানের ভোল্টেজের ভ্যালু জানি, তাহলে এই ভোল্টেজ ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স করলে আমি কারেন্টের ভ্যালু পাবো। এই দেখো আইএস কারেন্ট বের করেছে 4 অ্যাঙ্গেল -90। সো এইটাকে আমি কমপ্লেক্স ফর্মে লিখলে -J4 হয়, তাই না? আর এটাই হচ্ছে তোমার কারেন্ট সোর্স। তো এই কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম, তাহলে 5 ওহমটা এখানে চলে আসবে, আর কারেন্ট সোর্স তোমার এখানে -J4 অ্যাম্পিয়ার। এই দেখো সার্কিটটাকে রিড্র করেছে কিনা দেখি, এই যে এখানে রিড্র করেছে, এই রেজিস্ট্যান্সকে এখানে প্যারালাল নিয়েছে, কারেন্ট সোর্সটা এখানে রেখেছে। তো দেখো এইটা আর এটা প্যারালাল করতে আমার ইজি হয় না? তো এই দুটাকে প্যারালাল করেছে, সো প্যারালাল করে এই দেখো ক্যালকুলেশন করেছে। এই দুটাকে তুমি যদি প্যারালাল করো তাহলে এইখানে ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স পাবা না? এটাকে কারেন্ট সোর্সের সাথে তুমি যদি আবার ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সে কনভার্ট করো তাহলে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স পাবা এখানে। এই পোর্শনটা আর থাকবে না, এটা উঠে এখানে চলে আসবে, তাই না? তাহলে এইগুলো সব সিরিজে চলে আসলো না? সো এই পোর্শন সিরিজে, এখানে ভোল্টেজ সোর্স জানো, তাহলে টোটাল ইম্পিডেন্স থেকে টোটাল কারেন্ট বের করলেই তুমি কত কারেন্ট এই 10 ওহম দিয়ে ফ্লো করছে জেনে যাবা, তখন এই ভোল্টেজটা বের করে ফেলতে পারবা। বুঝতে পেরেছ সোর্স ট্রান্সফরমেশন করার সিস্টেম? সো এটাও একটা উপায়, এটাও সোর্স ট্রান্সফরমেশন করে তুমি সার্কিট সলভিং করতে পারো, ঠিক আছে? এটা অনেক সোজা, ওমস ল ইউজ করেই করেছে, আর ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এই তিনটা রুল ইউজ করলে তুমি ইজিলি সোর্স ট্রান্সফরমেশনের প্রবলেমগুলা সলভ করতে পারবা, ঠিক আছে? খুবই ইজি, খালি তোমাকে প্যারালাল সিরিজ এইগুলা কনভার্সনটা জানতে হবে ভালো করে, ওকে? এটা বাসায় প্র্যাকটিস করার প্রবলেম, এই অঙ্কটা তুমি বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো এখানেও তুমি এটাকে করতে পারবা। কিভাবে বলে দিই তোমাদেরকে, এইগুলা এই দুটা সিরিজে আছে, এটার সাথে এটা প্যারালালে, হ্যাঁ, আবার এই পোর্শনটা এটার সাথে সিরিজে, আর এই পোর্শনটা এটার সাথে প্যারালালে। সো এখন তোমাকে এদিক থেকে সলভ করতে হবে, কারণ I0 কারেন্টটা তোমাকে বের করতে হবে, রাইট? তাহলে এইখানে কারেন্ট সোর্স আছে, এখানে ইম্পিডেন্স আছে, এটাকে তুমি ইয়ে করলে এই পাশে চলে আসবে, তাই না? এটাকে আমি ইন টার্মস অফ জেড লিখতে পারি, তাহলে কারেন্টের সাথে এটা প্যারালাল, তাহলে এটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে আমি কনভার্ট করতে পারি, তাই না? তাহলে ইম্পিডেন্স এখানে উঠে আসবে, তাহলে এই দুটো সিরিজে, তো এটা সিরিজ করলে তোমার এখানে একটা ভোল্টেজ সোর্স আর এখানে একটা ইম্পিডেন্স চলে আসবে, এই পুরো পোর্শনটা। তারপর আবার তুমি একটা কারেন্ট সোর্স আর ইম্পিডেন্স দিয়ে যদি চেঞ্জ করো তাহলে ওই ইম্পিডেন্সটা নেমে প্যারালালে আসবে, আর এখানে একটা কারেন্ট সোর্স থাকবে। তো এই ইম্পিডেন্স আর এইটা ইন প্যারালাল করে ফেললে তুমি ইজিলি এখানের, হ্যাঁ, এখানের ইম্পিডেন্সটা পেয়ে যাবা। দেন কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে এই ব্রাঞ্চের কারেন্ট তুমি বের করতে পারবা, ঠিক আছে? সো ইজি, খালি একটু লেন্দি, বারবার করতে হয়, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা থেভেনিন অ্যান্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট করব, ঠিক আছে? আজকে এত পর্যন্ত থাক।